প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: অভিযোগপত্র জমা 5 দিনই 19 মে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার, একই দিন 2 আসামি আটক, 20 মে থানায় মামলা, একই দিনে আসামির স্বীকারোক্তি, বিচার শেষ 5 থেকে 7 দিনই, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: সেনা কর্মকর্তাদের বিচার কোন পথে, জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধ, বিচার প্রশ্নবিদ্ধ করতে নানা প্রোপাগান্ডা, অভিযোগ করে উল্টো আতঙ্কে রয়েছে ভুক্তভোগী, আসামিদের দায় মুক্তি দেওয়ার বয়ান তৈরি করা হচ্ছে, আসামি বেশি হওয়ায় জেরায় বাড়তি সময় যাচ্ছে চিফ প্রসিকিউটর। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: রামিসা ধর্ষণ ও হত্যা মামলা 5 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দিল পুলিশ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: 5 দিনের মাথায় অভিযোগপত্র দাখিল, স্বামী স্ত্রী আসামি। অভিযোগপত্র বলা হয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে, 5 থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের আশা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: পথে পথে পশুবাহী ট্রাকে বাধা, ঈদে জমজমাট চাঁদাবাজি, চাঁদা না দিলে চালককে শারীরিক লাঞ্ছনা ও কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি করা হচ্ছে, গভীর রাতে ফ্লাইওভারগুলো ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব ছিনতাই, পরিবহন ব্যয় বৃদ্ধিতে গরুর দাম বাড়ছে, যার খেসারত দিচ্ছেন সাধারণ ক্রেতা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: ঢাকা দিল্লি সম্পর্ক, বৈরী থেকে শীতল স্বাভাবিকের অপেক্ষায়, পল্লবীতে রামিসা হত্যা, প্রধান আসামি সুহেল ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট, 1 জুন শুনানি, বিচার শিশুর ট্রাইব্যুনালে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: ঈদে যত দুর্ভোগ সড়কেই, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে গড়মুখ মানুষ, নৌপথ, সড়ক, মহাসড়কে ভিড় বাড়ছে ভোগান্তিও, টার্মিনালগুলোতে যাত্রীদের নানা অভিযোগ, মহাসড়কের যানজট, ধীরগতি, দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: চোখের সামনে শেষ ঢাকার খাল, শোভাড্ডা, অনেক স্থানে চিহ্নও নেই। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: ঈদ করতে ঢাকা ছেড়ে গ্রামে ছুটছেন কর্মজীবীরা, পথে চিরচেনা ভোগান্তি নেই, গাজীপুরের চন্দ্র ও চান্দনা চৌরাস্তার যানজটের সংখ্যা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ, ট্রেনে ঘরমুখী যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই, নৌপথে যাত্রী আকর্ষণ করতে কেবিনে ছাড়, তারপরও প্রত্যাশার চেয়ে কম যাত্রী। হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, রাতেই মিনায় পৌঁছেছেন হাজিরা, চরম বিরূপ আবহাওয়ার সতর্কতা। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: যেভাবে থমকে যায় বিচার, শিশুর প্রতি নৃশংসতা, ঈদের পর বিশেষ বেঞ্চ গঠনের পরিকল্পনা, দ্রুততম সময়ে চূড়ান্ত বিচারের নিশ্চয়তা, অপরাধ কমবে, অভিমত আইনজ্ঞদের। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম: সরকারের 100 দিন সমাগত, প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু, ব্যর্থতা দেখছে বিরোধী দল। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: স্বাধীন বিচার ব্যবস্থা কি আবারও প্রশ্নের মুখে, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলোপ, জাতীয় কবির 127তম জন্মবার্ষিকী আজ, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভর শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। বণিকবার্তার প্রধান শিরোনাম: সাগরে তেল গ্যাস অনুসন্ধানে অফশোর রিডিং রাউন্ড ঘোষণা, অনুসন্ধানের মেয়াদ 6 বছর, অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদন পর্যায়ে যন্ত্রপাতি আমদানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা, গ্যাসের দাম ব্রেন্ট ক্রুডের সঙ্গে সংযুক্ত, তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি ও নির্দিষ্ট শর্তে রফতানির সুযোগ, পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাইপলাইন ট্যারিফ সুবিধা, গ্যাস ক্ষেত্রে উৎপাদন মেয়াদ 25 বছর, তেলের ক্ষেত্রে 20 বছর, বাণিজ্যিক উৎপাদন অব্যাহত থাকলে অতিরিক্ত 10 বছরের সুবিধা, অগভীর সমুদ্রে 10% অংশীদারিত্ব থাকবে বাপেক্সের। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: দ্য হরর দ্যাট বিফিল রামিসা। নিউজের প্রধান শিরোনাম: পল্লবী চাইল্ড রেপ মার্ডার, চার্জশিট ফাইল্ড। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম: রামিসা রেপ কিলিং কেস হিয়ারিং অন জুন 1।
তো এই ছিল আজকের দৈনিকগুলোর প্রধান শিরোনাম। প্রতিটি সংবাদই আছে শিশু রামিসার মারারির কথা। তার আগে এই আলোচনা যাবার আগে আজকে সকালে একটি দুঃসংবাদ এবং দুর্ঘটনার সংবাদ দিয়ে আজকের দিন আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যমুনা সেতুর আগে টাঙ্গাইলের প্রান্তে রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তো রড বোঝাই ট্রাকের সাথে এতগুলি মানুষ কীভাবে আসলো, সেটা যেটি বলা হচ্ছে যে এই রড বোঝাই ট্রাকে মানুষও ক্যারি করা হচ্ছিল, যারা বাড়ি ফিরছিল উত্তরবঙ্গে, গরিব মানুষেরা, যারা বাসের টিকিট পায়নি বা এরকম নিম্ন আয়ের মানুষ। তো এই যে ঈদের সময় এই ধরনের হজবরল অবস্থা, যে ট্রাকে রড বোঝাই ট্রাকে আবার রড তো এমনিতেই অনেক ভারী, তার উপর আবার মানুষ নিয়েছে, তো এগুলো দেখভালের জন্য আসলেই মানে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল? ধন্যবাদ। দুঃসংবাদ সবসময় আসলে মর্মান্তিক, এবং যদি মৃত্যু এবং একসাথে মৃত্যুর যে ঘটনাগুলো ঘটেছে, ঈদকে সামনে রেখে নিশ্চয়ই প্রত্যেকেই তার স্বজনের কাছে ফিরছিল। এই ফেরার পথে যে দুর্ঘটনা ঘটেছে এটি কোনো অবস্থাতেই কাম্য নয়। কিন্তু আপনাকে একটি জিনিস দেখতে লাগবে, আপনি যদি বছর বছর যুগ যুগ দশক দশক পেছনে যান, উত্তরাঞ্চলের এক শ্রেণীর মানুষ এই যুগ যুগ দশক দশক ধরে বাসের ছাদে, ট্রেনের ছাদে, ইভেন এই যে পণ্যবাহী যে পরিবহন ট্রাক, তার উপরে উঠে যায়। তার কারণটা হলো এরা হলো অধিকাংশই একান্তই নিম্ন আয়ের মানুষ, কাজের সন্ধানে ঢাকায় আসে এবং এই ঈদ উৎসব পার্বণে তারা গ্রামে ফিরে যায়। তাদের লক্ষ্যই থাকে যে সারা বছর বা এই দুই ঈদের মাঝখানে তারা কাজ করবে, ঈদের আগে তারা বাড়িতে ফিরবে বা পুজোর আগে তারা বাড়িতে ফিরবে। বিশেষ করে ঈদে বাংলাদেশে যেটি হয়, সবার একটি টান থাকে ঢাকা ছেড়ে বা বড় শহরগুলো ছেড়ে গ্রামে যাওয়ার। তো এবারও কিন্তু সেটি হচ্ছে। তো কোটি জনতা ঢাকা ছাড়ছে। তো এরই মধ্যে আপনার যে অবস্থা আপনি বললেন টাঙ্গাইলের সে যমুনা সেতুর আগে যে ঘটনাটি ঘটেছে, দেখেন দুর্ঘটনা কোনো এক পক্ষের ইচ্ছায় সাধারণত হয় না। এক পক্ষের যদি যান্ত্রিক ত্রুটি থাকে বা সে যদি রাষ্ট্রের যে আইন আছে বা পরিবহন যে আইন আছে সেটিকে ভেঙে চলে, তখন সে হয়তো বিপদগ্রস্ত হতে পারে। আবার এক পক্ষকে বাঁচাতে গিয়ে একটি গাড়ি হয়তো ঠিকভাবেই যাচ্ছে, কিন্তু আরেকটি গাড়ির বেপরোয়া চলাফেরার কারণে সেটিকে রক্ষা করা বা কোনো পথচারীকে রক্ষা করা দুর্ঘটনা থেকে, সে রক্ষা করতে গিয়ে নিজে হয়তো উল্টে যায় বা দুর্ঘটনার পতিত হয়। তো আপনি যে ঘটনাটার কথা বলছেন গতকাল, যেটি আজকে ভোরে যেটি হয়েছে, সেটি বাস্তবিক কী হয়েছিল সেটি নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। তবে আমি যেটি আপনাকে বলতে চাই, রাষ্ট্রের, সরকারের, সে যে যখন সরকারে থাকুক না কেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম দায়িত্ব ছিল ওই ট্রাকের উপরে যারা যাচ্ছে, ঢাকা থেকে নিশ্চয়ই এরা গেছে বা নারায়ণগঞ্জ থেকে, যেখান থেকেই যাক, এর মাঝখানে অনেকগুলো পুলিশ বা ট্রাফিক পুলিশ বা চেকপোস্ট ডিঙিয়ে তারপরে তারা সেখানটাতে গেছে। তারা গেল কি করে? কতগুলো চেকপোস্ট ডিঙিয়ে গেছে। সাধারণত আমরা ঢাকা শহরে দেখি একটি রিক্সা যদি ভারী বোঝাই কোনো কিছু পণ্য থাকে সেটিকে আটকে দেয়, বা কাভার্ড ভ্যান না ওপেন ভ্যান যেগুলো পিক আপ, সেগুলো দেখি হর হামেশা রাস্তা আটকে দিচ্ছে। আমরা মনে করি নেই যে এটি তার দায়িত্ব বা কর্তব্য, পুলিশ যিনি দায়িত্বরত আছেন তার। কিন্তু এই যে ঘরমুখ মানুষ এবং ঝুঁকিপূর্ণ, এটি কোনো অবস্থাতেই কেউ কিন্তু সমর্থন করবে না যে এই পণ্যবাহী, এবং সেটি মানে রড, সেই রডের উপরে করে যারা যাচ্ছে একান্তই নিজের পয়সা বাঁচানোর জন্য, খরচ কমাবার জন্য হয়তো তারা গিয়েছে। আরেকটি জায়গায় এখানটাতে আপনাকে দেখতে লাগবে যে পরিবহনগুলোতে যদি ঈদের সময় বাড়তি ভাড়া আদায়ের যে তৎপরতা সেটি যদি না থাকতো, বা একেবারে নিম্ন আয়ের এই মানুষের যাবার জন্য, উত্তরবঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে রেলপথের যোগাযোগ ব্যবস্থা আছে, সেটিকে ইনশোর করা যেত। মোটা দাগে যদি এই ধরনের মানব
পরিবহন বা যাত্রী পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে পারত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে, তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেত। তো সরকারের, জনগণের আরেকটি জায়গায় আপনাকে মাথায় রাখতে লাগবে, আপনাকে আমাকে সবাইকেই জনসচেতনতাটা বৃদ্ধি করা, সামাজিক একটি জায়গা তৈরি করা তাদের ভেতরে, এই যেটি বলা হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এটি বিজ্ঞাপনের ভাষায় হয়তো প্রচার করা হয়েছে, কিন্তু বাস্তবতা তো তাই। আপনাকে আমাকে যখন যেখানে এরকম আইনের ব্যত্যয় হচ্ছে, জীবন হানির ঘটনা ঘটতে পারে, আশঙ্কা আছে, সেই জায়গাগুলো কিন্তু শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে তা না, সরকার না, যেমন জনসচেতনতাও কিন্তু এই জায়গাগুলোতে দরকার। আমরা মনে করতে চাই, আমরা আশা করতে চাই যে সরকার সহ সংশ্লিষ্ট যে যে জায়গাতে আছেন, আমরা যদি এরকম কোনো উদ্যোগ দেখি বা প্রচেষ্টা, অপচেষ্টা, অপতৎপরতা দেখি, আমরা সবাই মিলে সেটিকে সচেতন করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে হয়তো এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। এখন ঘরমুখ্য মানুষের চাপ বাড়ছে, সবগুলো পত্রিকাতেই বলা হচ্ছে যে বিভিন্ন মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানবাহনের যানজটের একটা আশঙ্কা আছে। তো গত ঈদে আমরা দেখেছি ঘরমুখ্য মানুষের অনেক ভোগান্তি গিয়েছে। তো এবার যে অবস্থাটা আপনার কি মনে হয়? দেখেন, যখন কোনো কিছু কোনো পথেই আপনি এক পাত্রে যতটুকু পণ্য পরিবহন করা যাবে, সেখানটাতে যে বেশি যদি আপনি দিয়ে দেন বা পণ্য রাখা যাবে, সেটি আপনি রাখতে পারবেন না। ঈদের সময় কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, কারণ সবাই ঘরমুখ হয়। তো এই একসাথে এত মানুষ যে পরিবহন, ঈদের সময় কি বিশেষ কোনো বাস কোনো জায়গা থেকে হায়ার করে আনা হয়? অন্য রুটের বাস হয়তো এই একই রুটে বিভিন্ন রুটে ছুটে যায়। নগর পরিবহনে যে বাসগুলো থাকে, আপনি দেখবেন বিআরটিসি সহ বিভিন্ন নগর পরিবহন যারা, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যায় এবং সেখানে বাড়তি ভাড়া আদায় করা হয়। এটা ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি। এবং এবারের ঈদে যেটি হয়েছে, কিছুদিন আগে জ্বালানি তেলের যে দাম বেড়েছে, সেটিকে অনুষঙ্গ করে কিন্তু এই পরিবহনের মালিক, শ্রমিক যারা, তারা কিন্তু এই ভাড়াটি বাড়িয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়া হবে, এটি কাগুজি হুঙ্কার মনে হয়েছে আমার কাছে, বাস্তবে তার কোনো কিছু দেখি নাই। আপনি দুর্ভোগ বা ভোগান্তি আপনি দেখবেন কাগজগুলো যে যার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু রিপোর্ট করেছে। একটি কাগজ কালের কণ্ঠ বলেছে দুর্ভোগ ভোগান্তি, আবার ইনকলাব বলেছে সেই চিরচেনা দুর্ভোগ আর নেই। দুটি কাগজ কিন্তু দুইভাবে দেখেছে, এটি যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন আপনি রেলে যদি দেখেন, রেলের টিকিট কবে হাওয়া হয়ে গেছে, অনলাইনে টিকিট পাই নাই। আবার আমরা দেখলাম যে কমলাপুরে ট্রেন স্টেশনে বা আপনার টঙ্গী ট্রেন স্টেশনে, কি বিমানবন্দর ট্রেন স্টেশনে আবার টিকিট লাগবে, কালোবাজারিরা টিকিট বিক্রি করছে। তো আইন আছে, কিন্তু যার আইডি কার্ড দিয়ে তাকে টিকিটটা কাটতে লাগবে। সেটি কিভাবে কালোবাজারের হাতে গেল টিকিট, সেটি যেমন খুব শক্তভাবে দেখার দরকার। পরিবহন, বাসের কথা বললাম, সড়ক পরিবহনে সেটি তো সেখানটাতে আমি বললাম যে শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভাড়াটা কিভাবে বেড়েছে এবং তারা একটি অজুহাত এনেছে, যদিও সেখানটাতেও একেবারে যুক্তি নাই তা নয়। তারা এই যে বাসটি যে গন্তব্যে যাবে, সেখান থেকে তো এই ভরপুর যাত্রী বা পুরো আসনের যাত্রী আসবে না, তার সড়কের যে খরচ, জ্বালানির যে খরচ, সেটি তো অভিন্নই থাকবে। তো বাড়তি পরিবহন, বাড়তি বাস যখন দিচ্ছে, তখন তার খরচ বেড়ে যাচ্ছে, সেটিকে থেকে সেটি তোলবার চেষ্টা করছে। আবার একইভাবে লঞ্চের দেখবেন, লঞ্চের ভাড়া বাড়িয়েছে। আগে ঈদ ছাড়া অন্য জায়গায় দক্ষিণ অঞ্চলে আপনি যদি দেখেন, সদরঘাট লঞ্চ স্টেশনে গিয়ে যদি দেখেন, বরিশাল অঞ্চল বা ভোলাতে 200 টাকা করে ডেকের যাত্রী যারা, তাদেরকে ডাকছে। যে কেবিন, সিঙ্গেল কেবিন যেটি একক যাত্রী যাবার জন্য, যেটি 1000 টাকা ভাড়া, সেটি দেখা গেল তারা 500 টাকা 700 টাকায় নিচ্ছে। কিন্তু ঈদের সময় এই যে সরকার ঘোষিত নির্ধারিত যে ভাড়া, এই জ্বালানি তেল
এর দাম বাড়বার কারণে পরিবহনে বিশেষ করে লঞ্চের ভাড়াও বেড়েছে। এখন তারা সেই বাড়তি ভাড়াটা নিচ্ছে। এখন তারা বলছে সরকার নির্ধারিত ভাড়া, যাত্রীর কাছে মনে হচ্ছে বাড়তি ভাড়া। তো এই দুইয়ের ফারাকটা আছে। এখন সেখানটাতে যাত্রী বলবে আমার পকেট কাটা হচ্ছে, পরিবহন মালিক লঞ্চ মালিক বলবে যে আমি সরকার নির্ধারিত হারে নিচ্ছি। দুজনের দুরকম বক্তব্য। এখন এই দৃষ্টিভঙ্গি এবং মোটা দাগে আপনি যদি বলেন দুর্ভোগ তো বাড়েই। আপনার পরিবহনের যে জট সেটি তো বিভিন্ন পয়েন্টে, কারণ যে রাস্তাগুলো এখনও ভাঙাচোরা বা মেরামত করা হয় নাই, যেখানটাতে অনেক মোড় আছে, সেই জায়গাগুলোতে তো আপনার যানজট লেগেই থাকে আমরা দেখি। আর এবার আরেকটি, এই যে বিশেষ করে আরেকটি সমস্যা হয় এই হাইওয়ের পাশে গরুর হাট। যদিও সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন বরদাস্ত করা হবে না, কিন্তু হাটগুলো কি সড়ক পরিবহন মন্ত্রী বরাদ্দ দেন তো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় বা স্থানীয় সরকার থেকে। তো এই হাটগুলো যেখানটাতে আছে সেখানটাতে কিন্তু পরিবহনের গতি, বাসের গতি এটি অস্বাভাবিকভাবে কমে যায়, এবং যখনই কমে যায় পেছনে দীর্ঘ সারি হয়ে যায়। আমরা বলি 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 7 কিলোমিটার দীর্ঘ জ্যাম। তো এটি তো আছেই। এখন এটিকে এড়াবার জন্য ওই সংশ্লিষ্ট এলাকায় যাতে গরুর হাটের কারণে সড়কের যাতে কোনো রকম তার চাপটা না পড়ে, সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে কিছুটা হলেও নিরসন করতে পারে। আপনি যেহেতু কোরবানির হাটের কথাই বলছেন, তো আমরা একটা পত্রিকা দেখলাম যে পথে পথে চাঁদাবাজি হচ্ছে গরুর ট্রাকে, এবং চালককে চাঁদা না দিলে মারধরের শিকার হতে হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটু। চাঁদাবাজ কালে কালে যুগে যুগে সব সময় ছিল। আপনি ওভার দ্য নাইট আপনি চাঁদাবাজি নির্মূল করে ফেলবেন এমন ম্যাজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট কোনো সরকারের হাতে আছে কি না আমি ঠিক জানি না। আর চাঁদা যিনি নেন তিনি জোর করে নেন, আর যিনি দেন অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে দেন। যদিও এই সরকারের একজন মন্ত্রী বলছেন স্বেচ্ছায় দিলে সেটি চাঁদা নয়। চাঁদার নতুন সংজ্ঞাও কিন্তু আমরা শুনেছি, এর আগে এরকম সংজ্ঞা আমরা শুনি নাই। তো একরকম এই যে বাধ্য স্বেচ্ছায় কেউ চাঁদা দেয়, এটি এবারই ওই মন্ত্রীর মুখ থেকে শুনলাম, নতুন বয়ান এটি একটি, এবং ওই বয়ানের কারণেই কিন্তু চাঁদাবাজিকে একরকম বৈধতা দেয়া হয়েছে। তো এখন গরুর হাটে গরু পরিবহনে যেটি যার যেখানে ক্ষমতা, এবং এই চাঁদাবাজিটা কিন্তু সবসময় করে যারা ক্ষমতাসীন দলে থাকে। ক্ষমতাসীন দলের আশ্রয়ে প্রশ্রয়ে কোনো জায়গায় ক্ষমতাসীন দলের বা তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেই চাঁদাবাজিটা করে থাকে। আরেকটি গ্রুপ আছে সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপ। এরা যখন যে সরকার আসে তখন সেই সরকারের আস্থাভাজন লোক বা নেতাকর্মীদের ছত্রছায়ায় তারাই চাঁদাবাজিটা করে। এবং গরুর হাটের চাঁদাবাজিটা, গরুর হাটে তো না, পথে পথে গরু পরিবহনের যে ট্রাকের যে চাঁদাবাজিটা, এটির কতগুলো সুনির্দিষ্ট জায়গা আছে। আমরা যতদূর জানি যে ঢাকামুখী বা চট্টগ্রামমুখী বা বড় হাটগুলিমুখী অন্তত 20টি জায়গা আছে যেখানটাতে এই চাঁদা আদায় করা হয়, এবং টোকেন দিয়ে। এমন নয় যে এটির কোনো দলিল প্রমাণ নয়, টোকেন দিয়ে। কারণ টোকেনটা দেয়া হলে পরের যে চাঁদাবাজ সে ওই টোকেন তাকে দেখালে সে ছেড়ে দেবে যে না, ওদেরও কিন্তু মানবীয়তা আছে, যে না এক জায়গায় দিয়েছে আমাকে আর দেওয়া লাগবে না, কারণ ভাগবটারও ব্যাপার তো আছে। আবার আরেকটি জায়গা হলো এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ যারা করবেন তারা যদি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায়, তাহলে কিভাবে এই চাঁদাবাজ বা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করবে? সেটা কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী। ভাগযোগে সবার কাছেই তো যাওয়ার। সেই জন্যই বলছি যে যিনি রোগ সারবেন তিনি যদি রোগের মূল কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এই রোগ সারবে কি করে? তো আমাদের এই নানান চড়াই উতরাই গেছে, পুলিশকে নিয়ে নানান রকম ঘটনা ঘটেছে, পুলিশ বিরোধের মানে জনতার রোষের মুখে পালিয়ে গেছে। সেই পুলিশকে আবার স্বাভাবিক করবার, আবার স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করেছে বিভিন্ন পর্যায় থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও নানানভাবে ছাড় দেওয়া হয়েছে, এবং এরপরও আপনি দেখবেন যে ওই যে রোগ ধরেছে পুরোপুরি তো নিরাময় এখনও হয়েছে বলে মনে করি না। কারণ যারা ছিল তারাই কোনো না কোনোভাবে, আপনি দেখবেন যে যিনি ঢাকায় ছিল
তাকে বরিশালে পাঠানো হয়েছে, মোহাম্মদপুর থেকে বরিশালে পাঠানো হয়েছে, বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে, সাভারে যে অফিসার ছিল তাকে হয়তো ভুরুঙ্গাবাড়ি নাগেশ্বরী পাঠানো হয়েছে। জায়গা বদলেছে, তাদের চরিত্র বা তাদের মানসিকতা, তাদের চিন্তায় চেতনায় তো পরিবর্তন আসে নাই। আবার কিছু সংখ্যক পুলিশ দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানানভাবে যেভাবে ফায়দা লুটেছে, অন্যায় অনিয়ম দুর্নীতি অনাচার করে নির্যাতন নিপীড়ন করে, আবার তারা বর্তমান বিএনপি সরকারের কোনো পর্যায়ের সাথে আঘাত করে তারা আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা অপকর্মের সাথে সমান তালে তারা এগিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং তাদেরকে চিহ্নিত করা এবং তাদের চিহ্নিত করে সত্যিকার অর্থের মানে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। আর না হয় হয়তো আস্তে আস্তে যদি সরকার এই জায়গাগুলোতে হাত দেয় তাহলে হয়তো একদিন আমরা আশা করতে চাই এই চাঁদাবাজিটা থাকবে না, স্বেচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক। পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার শুরু 1 জুন থেকে, গতকালকে চার্জশিট দেওয়া হয়েছে, তো এই নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, এটি 5 দিনই অভিযোগপত্রটা দেওয়া এই হয়েছে। বিষয়ে কথা বলতে গেলে মানে এটি আমি একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটু নিরাপদে থাকা। একটি শিশু রামিসা কিন্তু একজন রামিসা নয়। আজকে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি বাবা মায়ের কাছে তার সন্তান এখন এই রামিসার মতো তাদের চোখে ভাসে। এই রামিসার ঘটনা কি আজ একবার ঘটেছে? বহু রামিসা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনার শিকার হয়েছে। বিচার কি হয়েছে? বিচার হয় নাই। বিচারহীনতার কারণে, বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে। বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে বড় ধরনের মানে পক্ষাঘাত হয়েছে, সেই পক্ষাঘাতের কারণে আজকে এই দুর্ঘটনাগুলো বাড়ছে। আপনি একটু চাঁদাবাজির কথা বলছেন, চাঁদাবাজ ধরা পড়ে কিছুদিন পর ছেড়ে দেয়, আবার সে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করে। এই যে যারা এই সামাজিক যে বিপর্যয়, সামাজিক যে অবক্ষয় সাথে জড়িত, এখানটাতে দেখবেন যে এই যে ঘটনার কথা বলছেন, সেই ঘটনায় শুধু যুবক নয়, মাঝবয়সী 60 ঊর্ধ্ব লোকরাও কিন্তু এই ঘটনাগুলোর সাথে বিভিন্ন সময় তারা অভিযুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে। কোনো ঘটনা আপনি যদি মাগুরার আসিয়ার কথা বলেন, 25 সালে যেটি হয়েছে, 21 দিনের মাথায় নিম্ন আদালত থেকে রায় দেওয়া হয়েছে, উচ্চ আদালতে এসে সেটি থমকে গেছে। আপনি যদি বলেন 23 সালে মিরপুরে 6 ও 7 বছরের 2টি বাচ্চাকে এই একই ঘটনা, একই রকম ঘটনার মুখোমুখি হতে হয়েছে, সেই মামলার রায় হয়েছে 29 দিনের মাথায় নিম্ন আদালত থেকে, সেটি উচ্চ আদালতে এসে আর আলোর মুখ দেখেনি। এরপরে যদি বলেন 2023 সালের 3 অক্টোবর বাগেরহাটের মংলায় 7 বছরের শিশুকে এভাবে একই রকম ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। তার কি হলো? 7 কর্মদিবসের ভিতরে বিচার শুরু এবং 21 কর্মদিবসের মধ্যে সেই রায় নিম্ন আদালত থেকে দেয়া হলো মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড আজও কার্যকর হয়নি। 1টি 2টি 3টি নয়, অসংখ্য ঘটনা দেখবেন। কেন এই ডেথ রেফারেন্স এসে উচ্চ আদালতে এসে সেটি থমকে যায়? কোন কারণে? যখন এগুলোর বিচার না হয় তখনই কিন্তু যারা অপরাধী তারা পার পেয়ে যাওয়ার একটি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় এবং ভয় কাজ করে না। তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের যেমন সচেতন আরও দৃঢ়তার সাথে এই কাজগুলো করতে লাগবে। বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, এই কথাটি বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য খুব রূঢ় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আপনি রামিসার কথা বলছেন, প্রধানমন্ত্রী ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সেই বাড়িতে গেছে। বাংলাদেশের ইতিহাসে অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু প্রধানমন্ত্রী সেই ভিকটিমের বাড়িতে তার বাবা মার কাছে গিয়ে সান্ত্বনা দিয়েছেন, বিচারের আশ্বাস দিয়েছেন। এ ধরনের ঘটনা কিন্তু বিরল।
প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 5-7 দিনের ভিতরে বিচার শেষ হবে। এটিকে আমি কোনোভাবেই আমি মনে করি না বাস্তবভিত্তিক, কারণ আপনার 5 দিনের মাথায় চার্জশিট দিয়েছে, 1 জুন শুনানি শুরু হবে, তাহলে বিচার কোথায় হয়ে গেল? আপনি যে বলে ফেললেন 5 দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে, হলো না তো। এবং এই রায় নিম্ন আদালত থেকে যখন দেবে, সেটি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব যে অতীতের ঘটনাগুলোর মতো যাতে এই রামিসা হত্যাকাণ্ড এই একই পরিণতি না হয়। এবং যে মামলাগুলোর কথা বললাম, যে এই অপরাধ চক্রে এই নৃশংস এবং সবচেয়ে লজ্জাজনক ঘটনা যেগুলো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জাতির জন্য, এই যে ঘটনাগুলো ঘটেছে অতীতেও, সেগুলো উচ্চ আদালতে যেগুলো থেমে আছে সেগুলো সুরাহা হবে। তবেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে আইন শৃঙ্খলা থেকে নিশ্চিত করার মধ্য দিয়ে বা মানুষের অধিকার প্রতিষ্ঠার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর নয় সরকারের কাজ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে, এরকম চার্জশিট দেবে, কিন্তু যদি উচ্চ আদালতে গিয়ে থেমে যায় তাহলে অসংখ্য রামিসার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা যারা অভিভাবক, আমাদের দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা আরও বাড়তে থাকবে এবং বাসের যোগ্যতা হারাবে বাংলাদেশ বসবাসের নাগরিকের যে সুবিধা, সেই সুবিধা বঞ্চিত হয়ে পড়বে আরও। জি, আপনাকে অন্য একটা সংবাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে সরকারের 100 দিন সমাগত, আগামী 28 মে সরকারের 100 দিন পূর্ণ হবে। তো সরকারের এই 100 দিন যেই হতে যাচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এবং সরকারি দলের নেতারা বলছেন যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ তারা শুরু করেছেন। সেক্ষেত্রে ফ্যামিলি কার্ড, কৃষকের 10,000 টাকা ঋণ মওকুফ, কৃষক কার্ড, এসব মানে প্রতিশ্রুতি যেগুলো নির্বাচনের সময় দেওয়া হয়েছে, খাল খনন, এগুলি করা হচ্ছে বলে তারা বলছেন। তো আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। এবং বিরোধী দল বলছে তারা ব্যর্থতা দেখছে। আবার ধন্যবাদ আপনাকে বিরোধী দলের বক্তব্যটা বলবার জন্য। সরকার, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে এই 100 দিনের কর্মসূচি বা কখনো 30 দিনের কর্মসূচি, কখনো 60 দিনের কর্মসূচি আমরা নিতে দেখেছি। তারেক রহমানের সরকার যে কর্মসূচি ঘোষণা করেছে, এবং সেখানটাতে দেখবেন একটি স্লোগান ছিল, এটি স্লোগানের মতো হয়ে গিয়েছে যে নির্বাচনে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন, সেটি বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে সেটি বাস্তবায়ন শুরু করেছে। ওই যে বললাম স্লোগান হয়ে গিয়েছিল, বলা হচ্ছিল যে কলমে মানে ভোট দেওয়ার সময় যে অমোচনীয় কালি আঙুল থেকে সেটি মুছবার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। কি প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে? আপনি বলছিলেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, 12,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে, হকার্স কার্ড দেওয়া হয়েছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এই যে কার্ড দেয়া যেগুলো, যে প্রতিশ্রুতি ছিল, সেগুলো নিয়ে সরকার কাজ করছে নিঃসন্দেহে। খাল খনন হচ্ছে, খাল খনন যেটি হচ্ছে, আমি এই জায়গায় একটু বিস্তারিত না বললেও একটু বলার সুযোগ নিতে চাই। খাল খনন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে কত বছর আগে শুরু করেছিলেন। তখন যে পদ্ধতিতে খাল খনন শুরু করেছিল, আজকেও সেই পদ্ধতি আমরা দেখছি। এখন তো ওই পদ্ধতিতে খাল খনন করে প্রকৃত অর্থে খাল খনন হবে না। হয়তো আপনি ছবি তোলা যাবে, হয়তো দেখানো যাবে খাল খনন করছি, কিন্তু বাস্তবে কি সেই খাল খনন হবে? আপনাকে আধুনিক প্রযুক্তি সত্যিকার অর্থে যদি সরকার মনে করে যে না, সত্যিকার অর্থে খাল খনন হবে এবং ওই মরা খালে জোয়ার আসবে, পানি প্রবাহ হবে, তাহলে কিন্তু আপনাকে আধুনিক প্রযুক্তিতে যেতে লাগবে। অন্যথায় এই খাল খননের পেছনে যে অর্থ ব্যয়, সেটি কিন্তু কার্যকারিতা হারাবে। এটি একটি বিষয়। আপনি দেখবেন যে বিরোধী দল যেটি বলেছে যে সরকার ব্যর্থ হয়েছে বা পারে নাই বা তাদের পদে পদে বাধা। এখন একটি ভঙ্গুর অর্থনীতির দেশ, মাত্র 100 দিন, তাও 17 বছরে তিলে তিলে যে দেশের অর্থনীতি হয়ে গেছে, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি স্তম্ভ যেখানে
ঘুণ পোকায় খেয়ে ফেলেছে, জরাজীর্ণ, জি। সেই জায়গাটাতে এই বিএনপি কিন্তু হাত দিয়েছে, বিএনপি সরকার হাত দিয়েছে। তো অর্থনীতি সহ মূল্যস্ফীতি কমানো সহ সব জায়গায় চেষ্টা করছে। হয়তো সময় 100 দিন, আপনাকে সময় দিতে লাগবে একটি সরকারকে। এখনই যদি আপনি বিরোধিতা করেন, সেটি বিরোধিতার স্বার্থে বিরোধিতা, বাস্তব ভিত্তিক বিরোধিতা করলে দেশ, জাতি এবং জনগণ উপকৃত হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।